দিঘির ঘাট থেকে উঠে অচেনা অজানা রাস্তা ধরে হাঁটছে বর্ষা। ব্যস্ত সময় পার করছে শহর। রাস্তায় দুই বা তিনটে রিক্সা অটো চলছে। মস্তিষ্ক শূন্য লাগছে। রাস্তার দুপাশে বড় বড় নারকেল গাছ, একপাশে ধান ক্ষেত। বর্ষা হতাশা কাটাতে সে ধান ক্ষেতের আল ধরে হাঁটা শুরু করলো। সে জানে না কোথায় যাচ্ছে। সম্বিত ফিরলে চারিদিক অন্ধকার, কানের কাছে মশা গুঞ্জন, আর পাড়া থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। বর্ষা শুকনো ঢোক গিলে পথ খোঁজার চেষ্টা করলো, কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। বর্ষা মনে করতে লাগলো সে কিভাবে এখানে এসেছে। চোখের পলকে ধান ক্ষেত থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল। সে দূর থেকে কিছু শেয়াল দেখতে পাচ্ছে, সাথে সাথে একটা গাছের আড়ালেই লুকিয়ে গেল সে। বর্ষা সব মনে করতে লাগলো। মনটা ভালো না থাকায় সে ভিন্ন গ্রামের পথ ধরে হাঁটছিল। ধান ক্ষেতের গলি ধরে ঘেঁটে ঢুকে যায়। সে ঘাসের ওপর শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়, কারণ মাঠে ঠান্ডা বাতাস বইছিল। ঘুম ভাঙল মশার কামড়ে। এখন অন্ধকারে বাড়ি ফেরার পথ খুঁজে পাবে কি করে? ফোন কই? কোথাও পড়ে যায়নি তো? ধান ক্ষেতের ভিতর থেকে ইঁদুরের আওয়াজ আসছে। পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে। শেয়াল চলে গেছে ধান খেতে। বর্ষা রাস্তায় এসে সোজা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল কিছু লোক বৃত্তাকার বসে আছে। বর্ষা ওদের দিকে এগিয়ে গেল। করুণ কণ্ঠে বলল, ওখান থেকে একটু পানি দিবেন চাচা? আমার খুব পিপাসা লেগেছে। বর্ষার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, পানি খাবে খুকি? এই নাও, সব খাও। বর্ষা বোতলে একটা চুমুক নিয়ে বলল, খারাপ গন্ধ। প্রথমজন বললেন, আমাদের কলের জলে প্রচুর আয়রন, তাই অনেক পানিতে গন্ধ করে। তৃষ্ণা মেটাতে সে প্রায় সবটাই খেয়ে নেয়। চারিদিকে হঠাৎ ঘুরতে লাগলো। মাথাটা ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। দ্বিতীয়জন বললেন, সম্ভবত মাতাল হয়েছে। তৃতীয়জন বললেন, আর একটু অপেক্ষা কর। রাস্তার পাশে একটা বন্ধ দোকান। লাইটের আলোয় কয়েকজন পুরুষের মাঝে একজন নারীর শরীর দেখে চমকে ওঠে অভ্র। সে বাইক থামিয়ে নেমে দৌড় দিল। অভ্র বর্ষার গালে হাত রেখে বলল, এই বর্ষা, তোর কি হয়েছে? বর্ষা নেশাগ্রস্ত গলায় বলল, অভ্র ভাই, আপনি আসছেন? বর্ষা অজ্ঞান হয়ে গেল। পাশে বসা লোকজনদের জিজ্ঞেস করলো অভ্র, আপনারা তাকে কি পান করিয়েছেন? প্রথমজন বলল, জল চাইছিল আমাদের, তৃষ্ণা মেটাতে যা ছিল তাই দিয়েছি। অভ্র রেগে গিয়ে একজনকে ঘুষি মারল। তাদের একজন সেই জায়গা থেকে গ্রামের দিকে ছুটে গেল। অন্য দুজন মদ খেয়ে নেশায় বুঁদ হয়ে আছে। শরীরে কোনো শক্তি নেই। তাদেরকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। অভ্র চেঁচিয়ে বলল, বর্ষা, ওঠ, চল বাসায় যাই। ঘুমন্ত গলায় বলল বর্ষা, হুম, বাড়ি যাব না অভ্র ভাই, আমি তোমার সাথে থাকবো। অভ্র রাগ দেখিয়ে বলল, তোকে 2 ঘন্টা ধরে খুঁজছি, বাড়ির সবাই তোকে নিয়ে টেনশন করছে। বর্ষা ঝিমাচ্ছে। অভ্র প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। বর্ষার ফোনের লোকেশন এখনো কাছেই দেখাচ্ছে। বাড়িতে কল দিল। পাপিয়া বেগম ফোন রিসিভ করে। অভ্র তাদের জানায় যে সে বর্ষাকে খুঁজে পেয়েছে। এরপর নেটওয়ার্কের জন্য কল কেটে যায়। অভ্র বর্ষাকে পাঁজা কোলে নিয়ে বাইকের দিকে হেঁটে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে দাঁড়ায়। তৃতীয় ব্যক্তি ইতিমধ্যে মাতব্বর ও গ্রামের কয়েকজনকে মিথ্যা বলে তার সঙ্গে নিয়ে এসেছে। মাতব্বর তাদের কথা না শুনে গ্রামে নিয়ে আসেন। অভ্রকে চেয়ারে বেঁধে বর্ষাকে মাটির ঘরে বন্দি করে রাখা হলো। মাতব্বর ফজল মিয়া প্রচণ্ড ক্ষুব্ধ। তার গ্রামে এমন খারাপ কাজ সে মেনে নিতে পারে না। অবৈধ সম্পর্ক করা যুবক যুবতীকে লোকজন ধরেছে, এই বলে তাদেরকে আহত করেছে। অন্যজন বলেন, মারের বদলে মার দেওয়া হোক। মাতব্বর তা করেননি। যেহেতু একটা মেয়ের ইজ্জত জড়িত, তার শরীরে এই কলঙ্ক থাকলে সে আত্মহত্যা করতে পারে। সবকিছু ভেবে বর্ষা ও অভ্রকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মাতব্বর ফজল মিয়া। অভ্রর মুখ বাঁধা থাকায় সে কিছু বলতে পারছে না। মাতব্বরের নির্দেশে বাঁধন খুলে দেওয়া হলো। অভ্র সত্যিটা বলল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। কেউ কেউ একসঙ্গে বললেন, বিয়ে এড়াতে ভাই বোনের সম্পর্কের নাম দিচ্ছেন তারা, জোর করে বিয়ে দেওয়া হবে। বর্ষা নেশাগ্রস্ত ছিল এবং সে এখনো সেই মাটির ঘরে। কাজী এসে অভ্রর সামনে বসে।
তাকে বিয়েতে সম্মতি দিতে বলে। অভ্র গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নেশা করা অবস্থায় বিয়ে হবে না, সে তা জানে। আর বিয়ে না করলে বর্ষার চরিত্রে দাগ পড়বে। সব দিক থেকে চিন্তা করে সে হ্যাঁ বলল। বর্ষা নেশায় মত্ত, সকাল হলেই সব ভুলে যাবে, মনে শুধু অভ্র রাখবে। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হয়। অভ্রকে মাটির ঘরে পাঠানো হলো। অভ্র ঘরে ঢুকলো। সম্ভবত কারেন্ট নেই, মোমবাতি জ্বলছে। কার্পেটে শুয়ে থাকা বর্ষাকে দেখে হৃদয় ধক করে উঠল। অভ্র এগিয়ে যায়, নত জানু। বর্ষাকে দুই হাতে তুলে জড়িয়ে ধরে। সে নীরবে কাঁদছে। বর্ষা তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অভ্র ভাই, তুমি এখন আমার স্বামী। মৃদু হেসে আবার বলল, আমি তোমার বউ। অভ্র কেঁদে ফেলল। বর্ষার কপালে একটা গভীর চুমু দিয়ে ক্ষীণ গলায় বলল, যা হয়েছে আজ ভুলে যা বর্ষা। সকালে সূর্য জানলা দিয়ে এসে বর্ষার মুখে পড়ছে। বর্ষা ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে যে সে মাটির ঘরে আছে। সে উঠে বসে দেখলো অভ্র মাটির দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। বর্ষা মাথা ধরে বসে আছে, মাথা তার ঘুরছে। রাতের কথা কিছুই মনে করতে পারল না। বর্ষা উঠে অভ্রর পাশে বসে অভ্রকে ঠান্ডা গলায় ডাকতে লাগলো, অভ্র ভাই। বন্ধ চোখ খুলে বর্ষাকে কাছে দেখে কর্কশ স্বরে বলল, তুই আমার এত কাছে কি করছিস? অভ্র বর্ষাকে কারোর সামনে আনেনি। কারোর কাছ থেকে বিয়ের কথা শুনবে এই ভয়ে অভ্র তাকে বাড়িতে রেখে একাই চলে যায় গ্রামের প্রধানের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। গ্রামের বাইরে টঙের দোকানে বাইক থামিয়ে দিল অভ্র। দোকান থেকে পানির বোতল এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা বলল, আমি চা খাবো। অভ্র বলল, আগে পানি খা, আমি চা নিয়ে আসছি। হাতের তালুতে পানির বোতল থেকে পানি নিয়ে চোখ ধুয়ে নিল বর্ষা। অভ্র চায়ের কাপ ওর দিকে তুলে বলল, ধর। বর্ষা মিনমিন কণ্ঠে বলল, ধমক দিচ্ছেন কেন? অভ্র কর্কশ গলায় বলল, তোর জন্য আমি সেই মাটির ঘরে সারা রাত বসে মশার কামড় খেলাম। ধমকাবো না তো কি করব? কে বলেছে একা একা বাইরে ঘোরাঘুরি করতে? বর্ষা স্বাভাবিক গলায় বলল, শুকরিয়া আদায় করুন অভ্র ভাই, আপনি চোর বলে মার খাননি। অভ্র হাসলো, বিড়বিড় করে বলল, পাগলি। বর্ষা চায় চুমুক দিয়ে হঠাৎ বলল, অভ্র ভাই জানো, আমার ইচ্ছা পূরণ হয়েছে। অভ্র তাকালো, জানতে চেয়ে বলল, কি? বর্ষা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চারপাশে তাকিয়ে বলল, সকালের সময় টঙের দোকানে বসে চা খাওয়া। অভ্র হতবম্ব হয়ে যায়। মৃদু স্বরে বলল, এটা কেমন ইচ্ছে? বর্ষা তাকালো, বলল, কেন? এটা স্বপ্ন বা ইচ্ছা হতে পারে না। আমরা মেয়েরা আমাদের মনে এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে যত্ন করে রাখি। বাড়ি ফিরে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হলো। বর্ষার ওপর তার বাবা রাগান্বিত। পাপিয়া বেগম কাঁদছেন। অভ্র তার বুদ্ধি দিয়ে বিষয়টি সমাধান করে। নূর ইসলাম গম্ভীর হয়ে বসে আছেন। বর্ষাকে বারণ করে ফের একা বের না হওয়ার জন্য। স্নান সেরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো বর্ষা। কলেজে যেতে হবে, হাতে বেশি সময় নেই। পুরোপুরি প্রস্তুত হয়েই নেমে আসে। বড়দের সঙ্গে খেতে বসলো। অভ্র নেই। বর্ষা জিজ্ঞেস করলো, মা কোথায় অভ্র ভাই? পাপিয়া বেগম বললেন, সারা রাত জেগেছিল তাই এখন ঘুমাচ্ছে। বর্ষা আর রিমা একসাথে বেরিয়ে গেল। বর্ষা হাঁটতে হাঁটতে রাস্তায় ছোট্ট ছোট্ট ইটের কোনা এবং খালি বোতলগুলোকে লাথি মারে। বর্ষা ওদের লাথি মেরে মজা নিচ্ছে। রিমা ঘড়ির দিকে তাকিয়ে আছে, হম্বিতম্বি করে বলল, তাড়াতাড়ি পা চালা, বেশি সময় নেই। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প করছে। হঠাৎ অহিতা বলল, কে সেই ছেলে? নতুন মনে হচ্ছে। অহিতার কথা শুনে সবাই ফিরে তাকালো। একটা ছেলে গাড়ি থেকে নামছে। বর্ষা ভ্রুকুটি করলো, সন্দেহের সাথে বলল, কলেজে আগে দেখিনি। মাহিরা গলা চেপে বলল, পরিচালক স্যারের ছেলে নিভিয়ান। রিমা বলল, আজ কলেজে আসছে কেন? আগে তো কখনো আসেনি। মাহিরা বলল, সে আজকাল প্রায়ই আসে, তোরাই দেখতে পাস না। নিভিয়ান এসে বর্ষার উদ্দেশ্যে বলল, আমি কি বসতে পারি? বর্ষা কিছু বলল না। নিভিয়ান বলল, এক্সকিউজ মি। হালকা হেসে বলল মাহিরা, হ্যাঁ হ্যাঁ বসুন। অহিতা বলল, ঘাসে বসবেন? আমি কাউকে একটা চেয়ার আনতে বলছি। নিভিয়ান বসলো, তারপর বলল, চেয়ার লাগবে না, তোমরা তো ঘাসের ওপরই বসে আছো। নিভিয়ান বর্ষার দিকে তাকালো, তারপর ক্ষীণ স্বরে বলল, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। আমি যেদিন কলেজে আসি সেদিন তুমি আসো না, তাই এতদিন দেখা হয়নি। বর্ষা তাকালো, জিজ্ঞেস করলো, আপনি খুঁজছেন কেন? তোমাকে এক ঝলক দেখে হৃদয়ের তৃষ্ণা মেটাতে। বর্ষা চোখ সরু করে ফেললো।
অহিতা অনবরত কাশি দিতে লাগলো। নিভিয়ান মাথা নিচু করে হাসলো। সে মাথা তুলে স্বচ্ছ কণ্ঠে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। বর্ষা হতবিবল দৃষ্টিতে তাকিয়ে। 3টে বাজে, কলেজ থেকে সোজা বাসায় চলে এলো ওরা। মেজাজ খুব খারাপ হয়। হঠাৎ এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা হয়ে গেল। বর্ষা রুমে চলে গেল। বিছানার ওপর বাক্স দেখে সেদিকে এগিয়ে যাচ্ছে। বাক্সটা হাতে নিল বর্ষা। একটি সাদা শাড়ি এবং কিছু গয়না এবং চুড়ি, একটা চিরকুট। অভ্র ভাই না, তিন্নি আপুর লেখা। তিনি লিখেছেন, আমি জানি না তুই সাদা রঙে কি পেয়েছিস, তবে সাদা শাড়িতে তোকে খুব সুন্দর লাগে। এবার পরীর মতন সেজে নিচে নেমে আয়। বাড়িতে কেউ নেই। বাড়ির গেটের সামনে একটি গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। দেরি করবি না, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর। আর রিমাকেও সঙ্গে আনতে ভুলবি না। স্নান করে ভেজা চুল শুকিয়েছে। শাড়ি পরার পর দুমুঠো কাঁচের চুড়ি পরে নিল। বর্ষার রিমা বাসা থেকে বের হয়ে গেটে এলো। অভ্র গাড়ির দরজায় হেলান দিয়ে আছে। পরনে নেভি ব্লু টি শার্ট আর কালো জিন্স, গাঢ় এস কালারের লেদার জ্যাকেট, নীল ও এস কম্বিনেশনের স্কেচ। কপালে লম্বা চুল এসে পড়েছে। অভ্রকে অসম্ভব সুন্দর লাগছে। বর্ষা তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। অভ্র এক হাত দিয়ে তার চুল পেছনে ঠেলে দিল। গাড়ির দরজা খুলে বলল, তাড়াতাড়ি ওঠ, সময় কম। পিছনে বসে আছে রিমা। বর্ষা অভ্রর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অভ্র ভাই, আমরা কোথায় যাচ্ছি? অভ্র বলল, বিলে একটি দ্বীপ তৈরি করা হয়েছে, যাকে বলা হয় মনপুরা দ্বীপ। সেখানে যাচ্ছি। রিমা জিজ্ঞেস করলো, সবাই সেখানেই আছে? অভ্র ছোট গলায় বলল, হ্যাঁ, পরিবারের সবাই ইতিমধ্যে দ্বীপে উপস্থিত। দ্বীপে পৌঁছানোর পর তাদের খুঁজে বের করে সেখানে যাব। সবাই একটা কটেজে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। দিগন্ত থেকে ঠান্ডা বাতাস বইছে। সবাই মোটা কাপড় পরা। বর্ষা শীতে কাঁপছে। অভ্র লক্ষ্য করলো। শরীর থেকে জ্যাকেটটা খুলে বর্ষার কাঁধে রাখলো। সবার থেকে দূরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। আগুন জ্বালায় অপূর্ব। নাহিদ ওরা একটা বৃত্তাকারে সেখানে বসলো। আজ বর্ষার জন্মদিন। সে ভুলেই গিয়েছিল সবার উপস্থিতিতে কেক কাটা হয়। নাহিদ তার গাড়িতে গিটার নিয়ে এসেছে। অভ্রর কণ্ঠ খুব ভালো, সে খুব ভালো গান গায়। অপূর্ব ও নাহিদ একটা গান ধরতে অনুরোধ করলো। মুন্নি আর তিন্নিও এসে বসলো। অভ্র গিটার দেখে বলল, তোরা কি প্রস্তুতি নিয়ে আসছিস? নাহিদ বলল, যেহেতু সুযোগ এসেছে হাতছাড়া করবো কেন? বর্ষা হাঁটুতে মুখ চেপে বসেছে। তার চোখ অভ্রর দিকে স্থির। গিটারের সুরে গান গাইতে শুরু করে অভ্র। সবাই মুগ্ধ হয়ে গান শুনল। আগুনের লাল হলুদ আলোয় অভ্রর মুখটা স্নিগ্ধ লাগছে। গানটি বর্ষার হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু গানের পিছনের অর্থ বুঝতেই পারেনি। বাসায় ফিরতে রাত 9টা বাজে। বর্ষা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্বের উদ্দেশ্যে কড়া গলায় জিজ্ঞেস করলো, ভালোবাসে এত লুকোচুরি কেন? বলা যায় না মুখোমুখি দাঁড়িয়ে? নিভিয়ানের মতন সাহস না থাকলে ইউরোপে পড়ে লাভ কি? বালিশের সাদা খাম দেখে বর্ষা ভ্রুকুটি করলো। সে এগিয়ে গিয়ে খামটা হাতে নিল। নতুন নোট। সে বিভ্রান্ত হয়ে বসে রইল, যেন এক লাইনে সব কষ্ট লিখে ফেলেছে অভ্র। তোমার বিরহে আমার বুকে ব্যথা হয়। চারিদিক অন্ধকার, চোখে একটু তন্দ্রা। হাতে একটা চিরকুট নিয়ে বারান্দায় এলো বর্ষা। ক্লান্ত শরীর বিশ্রাম নিতে চায়। মন উকি দেয় পাশের বারান্দার অন্ধকার ঘরে। বর্ষা রুমে এলো। বিছানায় শুয়ে আছে। বিড়বিড় করে বলল, অভ্র ভাই, আর কত ঠোঁটে হাসি নিয়ে বুকে বিষাদ পুষবেন? সকাল 9টা বাজে। মতি বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে এসছে। মাছ কাটতে বসেছেন আশিফা বেগম ও পাপিয়া বেগম। অভ্র বাইরে থেকে এসেছে। সে তাদের পাশে বসে জিজ্ঞেস করলো, 4টে মেয়ে থাকতেও সব কাজ তোমরা করো কেন? তোমরা তাদের দিয়ে কাজ করাও না কেন? আসিফা বেগম বলেন, শ্বশুর বাড়ি গেলে তো কাজ করবেই, বাবার বাড়িতে একটু সুখ করুক। অভ্র বলল, শ্বশুর বাড়ি গিয়েও কাজ করবে না? সেই সময় আরো আলসেমি করবে। ওরা কি করছে? পাপিয়া বেগম বলেন, ঘুমাচ্ছে। অভ্র কড়া গলায় বলল, সকাল 9টা বাজে এখনো ঘুম? ওয়েট, আমি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি। হঠাৎ গালে ঠান্ডা লাগছে। বর্ষার চোখ খুলে অবাক হয়ে জোরে চিৎকার করতে লাগলো। ইলিশ মাছ হাতে নিয়ে অভ্র পিছনে ছুটল সে। অভ্র দৌড়াতে শুরু করে সিঁড়ি বেয়ে নেমে এলো। মা আর চাচির পিছনে দাঁড়িয়ে গেল। পাপিয়া বেগম ধমক দিয়ে বলল, কি হচ্ছে? মাছ নিয়ে ছুটছো কেন? মায়ের প্রশ্নের উত্তর দিল না বর্ষা। আসিফা বেগম তাকে উদ্দেশ্য করে বলল,
বড় আম্মু, অভ্রভাইকে কিছু বলবে? আমি ঘুমাচ্ছিলাম, সে আমার মুখে ইলিশ মাছ ধরে রাখছিল। ছেলের দিকে তাকালেন আসিফা বেগম। সে জোরে বললেন, অভ্র। অভ্র মৃদু হেসে বলল, কয়েকবার ডাকার পরও ঘুম ভাঙেনি, মাছ ধরতেই ও উঠে বসলো। অভ্র হাসি থামিয়ে ফের বলল, মুন্নি বা তিন্নি রুমে নেই, তারা কোথায়? রিমাকেও দেখিনি। পাপিয়া বেগম বললেন, মুন্নি আর রিমা বাজারে গিয়েছে, বলল কি কাপড় লাগবে। আর তিন্নি হাসপাতালে গেল, আজ শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাসপাতালে থাকবে। শুক্রবারে রোগীদের ভিড় একটু বেশিই থাকে। মাথায় হাত বুলিয়ে অভ্র বলল, হ্যাঁ ভুলে গেছি। বর্ষা রেগে গিয়ে বলল, এই মাছ দিয়ে কি করব? আসিফা বেগম বললেন, আমাকে দে, দুপুরে ভাজবো। মাছটি আসিফা বেগমের হাতে তুলে দিয়ে ক্ষোভে ফেটে পড়ে বর্ষা। হন হন করে চলে গেল। দুপুরের পর নূর ইসলামের মেয়ে নুরান্নাহার বিয়ের প্রস্তাবের কথা তুললেন। পাত্র বর্ষাকে খুব পছন্দ করে। নূর ইসলাম ভ্রুকুটি করলেন। বাড়ির বড় মেয়েরা এখনো বিয়ে করেনি, সেখানে ছোটটার সম্পর্কে কথা কিভাবে বললেন? তিনি সরাসরি না করলেন। অপূর্ব বলল, না না, ঠিকই বলেছেন মা, তাছাড়া বর্ষা এখনো পড়ছে, কলেজ পাশও করেনি, তারা বিয়ে দেবে কিভাবে? নুরান্নাহার ছেলেকে ধমক দিয়ে বললেন, ভালো ছেলে সবসময় পাওয়া যায়, ছেলে ভালো, বংশ আছে, সমস্যা কি? অপূর্ব রাগী গলায় বলল, এই বাড়িতে বিয়ে হলে বড় মেয়ে মুন্নি তিন্নির বিয়ে আগে হবে, তারপর রিমা ও বর্ষার বিয়ে নিয়ে আলোচনা হবে। নাহিদ ইতস্তত করে বলল, কিন্তু। অপূর্ব কাঠখট্টা গলায় বলল, খান বংশের মেয়েরা যথেষ্ট ভালো, তাদের সাথে ভালোই হবে। মেয়ে বড় হয়ে গেছে বলে, বিয়ের প্রস্তাব আসবে বলে লাফালাফি করে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের সময় হোক, তখন দেখা যাবে। আর এসব বিয়ের কথা মেয়েদের শোনাবে না, বিয়ের কথা শুনলে মেয়েদের লজ্জা ভেঙে যায়। অপূর্ব বসা থেকে উঠে দাঁড়ায়। অভ্র মাথা নিচু করে মৃদু হাসল। অপূর্ব অভ্র থেকে 1 মাসের ছোট। ছোট ভাইয়ের কথাই অভ্র ভালো লাগলো। বিকেলে রোদ চারিদিকে ঝলমল করছে। সাদা কামিজ, নীল ওড়না ও সালোয়ার পরে ছাদে আসে বর্ষা। অভ্রকে দেখে পা ধীর করে দিল। সে ঘুরে অভ্রর দিকে তাকালো। অভ্রও তাকায়। সে ভুরু কুচকে কিছু জিজ্ঞেস করলো, যার অর্থ কি? বর্ষা ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডান থেকে বামে মাথা নাড়ল, যার অর্থ কিছু না। মুখে কিছু না বলেও তার অস্থির মন অভ্রর দিকে ছুটতে থাকে, কিন্তু তার মুখটা খুব শান্ত। বর্ষা প্রায় স্বপ্ন দেখে। বর্ষার অভ্র মুখোমুখি হতে চায়, জানতে চায় কেন সে এমন স্বপ্ন দেখছে। টানা 2 দিন একই স্বপ্ন দেখার কি কোনো মানে আছে নাকি? অকারণেই মাথা ঘামাচ্ছে। বর্ষা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়াতে শুরু করেছে। গম্ভীর অভ্র চোখ দিয়ে পিটপিট করে, তারপর তার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, বাড়িতে খেতে দেওয়া হয় না, ঠোঁট কামড়াচ্ছিস কেন? বর্ষা ভ্রুকুটি করলো। সে গম্ভীর স্বরে বলল, অভ্র ভাই, আপনার কি? অভ্র মাথা নিচু করে নরম গলায় বলল, কিছু না, বলে থামলো। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, আমি সেই সীমান্তে হারিয়ে যেতে চাই, যেই সীমান্তের শেষ প্রান্তে তোমায় পাবো। বর্ষা স্পষ্ট শুনতে পেল ক্ষীণস্বর। গম্ভীর কণ্ঠটা নিমেষেই নরম হয়ে গেল। কিছু বললেন? অভ্র বলল, না না। অভ্র চলে গেছে। বর্ষা বলল, ইন্ট্রোভার্ট পার্সন মানুষ কি এমন হয়? 2 সপ্তাহ পর গভীর রাত, ঘড়ির কাঁটায় 12টা বাজলো, আর জোরে জোরে টুংটাং শব্দ হলো। বর্ষার খুব ঘুম পাচ্ছে, সে চোখ খুলতে পারছে না। ঘরে আবছা আলোয় ড্রিম লাইট জ্বলছে। বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো। বারান্দার দরজাটা ভেজানোর ধাক্কায় খুলে গেল। সে স্থিরভাবে বিছানার কাছে গেল। অভ্র বর্ষার দিকে তাকিয়ে তাকে দেখতে ব্যস্ত। তর্জনী ঠোঁট ছুঁয়ে আদর করল। সে মাতাল কণ্ঠে বলল, তোমার ঠোঁটের উষ্ণতায় ডুবতে ইচ্ছে করছে। অভ্র সময়কাল বিলম্ব করল না। তার এখানে থাকা উচিত নয়। শরীর শিরশির করে শিহরণ ভাব জাগাচ্ছে। অভ্র উঠে দাঁড়ালো। বর্ষা নিচু গলায় জিজ্ঞেস করলো, আপনি এসেছেন অভ্র ভাই? বর্ষা থেমে গেল। তারপর আবার বলল, আমি জানি আপনি প্রতিদিন আমার ঘরে আসেন। অভ্রর পা থেমে গেল। বিছানা থেকে উঠে অভ্রর সামনে এসে দাঁড়ালো বর্ষা। বর্ষা গভীর মনোযোগে ওই দুটি চোখের দিকে তাকালো। ক্ষীণ গলায় বলল, আমাদের বিয়ে হয়ে গেছে অভ্র ভাই। এই সত্যটা আপনি সবার কাছে লুকিয়ে রেখেছেন কেন? অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ষা আবার বলল, আমি আবার সেই গ্রামে গিয়েছিলাম। আমরা যে ঘরে থাকতাম, সেখানকার লোকেরা আমাকে চিনতে পেরে জিজ্ঞেস করলো কেন আমি আমার স্বামীকে নিয়ে আসিনি। আমি কিছুই বুঝলাম না। তারপর গ্রামের মাতব্বর চাচার কাছে নিয়ে যাই। তার ফোনে একটা ভিডিও আছে, সেখানে আমরা বিয়ে করছি। অভ্র ঢোকিল, বলল, মাতাল অবস্থায় বিয়ে হয় না। বর্ষা অস্ফুট স্বরে বলল, তাহলে প্রতিদিন আমার রুমে আসেন কেন? একটু দেখতে,
এগিয়ে গেল বর্ষা। সে অভ্রর পায়ে পা রেখে দাঁড়ালো, নিচু গলায় জিজ্ঞেস করলো, শুধুই দেখতে? মাথা ঘুরিয়ে নিল অভ্র। হ্যাঁ। বর্ষা অভ্রর গালে হাত রেখে বলল, আপনি নেশা করেছেন অভ্র ভাই? একটু, বন্ধুরা খাচ্ছিল। বর্ষা অভ্রকে জড়িয়ে ধরল। অভ্র তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বর্ষা দুর্বল গলায় বলল, কেন বলতে পারেন না ভালোবাসি? অভ্রর কোমর জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল, ভালোবাসা যা ছুঁয়ে দিলেই ম্লান হয়ে যায়। বজ্রপাতের শব্দ কানে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বর্ষার সাথে সাথে অভ্রর বুকে মুখ লোকালো। অভ্র তার মাথায় হাত রাখে এবং তার মুখ ওপরে তুলে ধীরে ধীরে তার ঠোঁট স্পর্শ করে। অভ্র তার কানের কাছে ঠোঁট তুলে প্রফুল্ল হাসি দিয়ে ফিসফিস করে বলল, প্রণয় চলবে হানি? বর্ষা বুকে মুখ লুকিয়ে বলল, হুম। সকালে অভ্র তন্দ্রাচ্ছন্ন চোখে উঠে বসলো। বিছানার পাশে সুইচ বোর্ডটা চেপে ধরে ঘরের লাইট জ্বালিয়ে দিল। অভ্র ভুরু কুচকে মেঝের দিকে তাকালো। কাল রাতে কি বৃষ্টি হয়েছিল? সে এভাবে ভ্রুকুটি করলো। বারান্দার মেঝে ভেজা। অভ্র পাশের বারান্দার দিকে তাকিয়ে দেখলো দরজাটা বন্ধ। ব্যাপারটা ও ততটা গায়ে মাখলো না। রুমে ফিরে এলো। হলুদ টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়ালো। বিছানায় ফোন ভাইব্রেট করা বাজছে। একটি বিদেশি নম্বর স্ক্রিন ঝলকাচ্ছে। অভ্র ফোন রিসিভ করলো। সে দৃঢ় এবং গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হলো আবার? ফোনের ওপাশে দিশেহারা লোকটি ইংরেজিতে বললেন, আমাদের 4 জন লোককে ওরা নির্মমভাবে মেরেছে বস। আমরা কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি জরুরি ফ্লাইটে আসুন। অভ্র গম্ভীর গলায় বলল, তুমি জি গ্রুপে থাকো, যত দ্রুত সম্ভব আসার ব্যবস্থা করছি। অভ্র কল কেটে দিল। সে আলমারির কভার থেকে পাসপোর্ট নিয়ে কারোর অজান্তেই দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। মায়ের চিৎকারে জেগে ওঠে বর্ষা। সে বন্ধ দরজার ওপাশ থেকে চিৎকার করে। বর্ষা চোখ খুলে চারিদিকে তাকালো। স্পষ্ট কণ্ঠে বলল, মা অপেক্ষা, আর ডেকো না, আমি উঠে গেছি। শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছে না। শরীরে ব্যথা। হঠাৎ এমন ব্যথার কারণ? ঘুম কাটেনি। গামছাটা কাঁধে নিয়ে বাথরুমে গেল। শরীরে পানির ছিটা পড়তেই ছিটকে উঠল। খুব জ্বলছে শরীর। সে নখ ও কামড়ের চিহ্ন দেখতে পেল। মাথায় হাত দিয়ে মেঝেতে বসলো বর্ষা। গত রাতের কথা একটু মনে পড়ে তার। ভেজার শরীর নিয়ে বাথরুম থেকে বেরিয়ে রুমে চলে গেল। ঘরটা খালি। অভ্র রাত্রে তার রুমে ছিল। তাহলে এখন কোথায়? বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। অভ্র কখন গেল সে খেয়াল করেনি। বর্ষা বাথরুমে ফিরে গেল। তারপর দাঁত কিরমির করে এবং জ্বলন্ত সংবেদন সহ্য করে গোসল করলো। বর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের দিকে তাকালো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। বিছানার এক কোণে অভ্রর শার্ট পরে আছে। ওটা তুলে নিয়ে আলমারিতে রাখলো। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালবেলা সবাই তাদের কাজে ব্যস্ত। বর্ষাকে কেউ খেয়ালই করেনি। সে একটা গভীর শ্বাস নিল। দিন শেষ হয়ে রাত আসে। অভ্রর খোঁজ পাওয়া গেল না। 2 মাস হয় দেশে এসেছে। আগে এমনটা করেনি। বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত। ফোন বন্ধ। এলাকার ছেলেপুলের মাধ্যমে অনুসন্ধান করা হয়। তারা কেউই খোঁজ দিতে পারেনি। রাত তখন 10টা। 2 ছেলেকে নিয়ে থানায় যায় নূর ইসলাম। নাহিদ তার বাবাকে নিয়ে আশেপাশে খুঁজতে গেল। বাড়ির মহিলাদের সঙ্গে বসে আছে আসিফা বেগম। ইতিমধ্যেই অনেক চোখে জল ফেলেছেন তিনি। তিন্নি সবে হাসপাতাল থেকে ফিরছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে কেউ বসে আছে। তিন্নি ভুরুকুটি করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। বর্ষা হাঁটু গেড়ে বসে আছে। একের পর এক গাড়ি চলছে। তিন্নি হাঁটু গেড়ে বসলো। তার হাত আলতো করে ছুঁয়ে দিল ওর মাথায়। বর্ষা হতবাক। সে মুখ তুলে বলল, অভ্র ভাই। ভ্রু কুঁচকে গেল তিন্নি। জিজ্ঞেস করলো, অভ্র? অভ্রর কি হয়েছে? বুকে চেপে রাখা কান্না বেরিয়ে এলো। তিন্নিকে জড়িয়ে ধরে কাঁদছে। আপু, অভ্র ভাইকে পাওয়া যাচ্ছে না, নিচু গলায় বলল তিন্নি। অভ্র তো বাচ্চা না, ফিরে আসবে। চল বাসায় যাই। সামনেই বাড়ি। হাঁটবি নাকি গাড়িতে উঠবো? বর্ষা বলল, দাদা, বড় চাচু আর বাবা থানায় গেছে। অপূর্ব ভাই আর নাহিদ ভাই সব জায়গায় খুঁজছেন। অভ্র ভাই কোথাও নেই। ব্যাপারটা গুরুতর, কিন্তু এখানে বসে কিছুই বোঝা যাচ্ছে না। বর্ষাকে জড়িয়ে ধরে তিন্নি বাড়ির দিকে হাঁটা শুরু করলো। পুলিশ পরিদর্শক শারাফত খানের বন্ধু। সে অভ্রকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। অপূর্ব স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামলো। নানার পায়ের কাছে বসে নিচু গলায় বলল, অভ্র এশিয়ায় ফিরে গেছে। সবার দৃষ্টি এখন তার দিকে। অপূর্ব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,
আমি অভ্রের রুম থেকে এসেছি, তার পাসপোর্ট আলমারিতে নেই। কাউকে কিছু না বলে ও চলে গেছে। বর্ষা করুণ গলায় বলল, না না, অভ্র ভাই এভাবে যেতে পারে না। সে গুম হয়েছে, কেউ তাকে তুলে নিয়েছে। কিছুক্ষণ পর হয়তো ফোন করে মুক্তিপণ দাবি করবে। বর্ষাকে স্বাভাবিক মনে হয়নি। অপূর্ব বর্ষা থেকে উঠে গেল। বর্ষা জ্ঞান হারিয়ে পড়তে নিতেই অপূর্ব তাকে ধরে উচ্চকণ্ঠে বলল, তিন্নি ধর। দুদিন কেটে গেল, অভ্রকে খুঁজে পায়নি। অপূর্বর ধারণা সঠিক। বিমানবন্দরে গিয়ে খবর নিয়ে আসেন বড় চাচু, দুদিন আগে বিদেশে পাড়ি জমিয়েছে অপর ভাই। বন্ধ ঘরে লাইট নিভিয়ে রাখে বর্ষা। চোখ ফুলে গেছে, চোখের নিচে কালো দাগ হয়েছে। সময় মতন খাবার না খাওয়ায় শরীরে শক্তি নেই। একা চলতে পারে না, পা টলমল করে। হঠাৎ দুই হাতে মুখ চেপে কেঁদে উঠল। বর্ষা বারান্দার দেওয়ালে চেপে ধরে দাঁড়ায়। মেঘলা আকাশের দিকে চোখ রাখল সে। এশিয়ার একটি হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাইফান। অভ্র মেরুদণ্ড টান টান করে তার পাশে দাঁড়িয়ে আছে। অভ্র তার চোয়াল শক্ত করলো, নিশানের উদ্দেশ্যে বলল, আমার যত লোকদের তারা মেরেছে আমি তার দ্বিগুণ মেরে ফেলবো। নিশান ইংরেজিতে বলল, বস আপনি যান, আমরা তাইফানের শেষ কৃত্য সম্পূর্ণ করব। অভ্র নিশানের কাঁধে হাত রাখলো, একটু ঝাঁকুনি দিয়ে বলল, ওদের লোকের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখো, একটি সুযোগও হাতছাড়া করা যাবে না। নিশান একজন দক্ষ সেনাপতির মতন কাঁধ নাড়ালো। হ্যাঁ বস। 9 তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে অভ্র। তার চোখ ঝাপসা হয়ে আসছে। বাড়ির লোকজনদের কথা মনে পড়তে হঠাৎ ড্রিঙ্কস করার কথা ভাবে সে। 2 প্যাক খেতেই সে রাতের দৃশ্যগুলো অভ্রর চোখে ভেসে উঠল। চোখ দুটো আগুনের মতন লাল। সে অপরাধ করেছে, দূর দেশে অষ্টাদশী কন্যার মন ও বিশ্বাস ভেঙে দিয়েছে। এই মুখ তাকে আবার দেখাবে কি করে? 3 মাস কেটে গেছে। শীত চলছে, হালকা শীত। গ্রামে অনেক গাছপালা রয়েছে আর ঘনবসতিপূর্ণ নয়, তাই শহরের তুলনায় বাতাসে ঠান্ডা আবেশ বেশ। শীতের রাতে তিন্নিকে বাসায় নিতে হাসপাতালে আসে বর্ষা। এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিন্নি তার চেক আপ করে। ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরে বর্ষার। বর্ষা হাসপাতালের বিছানায় বসে আছে, চোখ জোড়া জলে টলমল করছে। যখন তখন চোখের জল গড়িয়ে পড়বে। বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো তিন্নি, কি করছিস বর্ষা? এত ভালোবাসা দেওয়ার ফল এই? বলে থামলো তিন্নি। সে সাথে সাথে উচ্চস্বরে জিজ্ঞেস করলো, এই সন্তানের বাবাকে? বর্ষা কেঁদে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, অভ্র ভাই। বর্ষা, বাচ্চা কি করবি আর এই বাড়ির লোকেদের কি জবাব দিবি? মৃদুস্বরে জিজ্ঞেস করলো তিন্নি। বর্ষা বিছানা ছেড়ে উঠল। তিন্নি 2 হাত ধরে বলল, আপু, আমার ভালোবাসার একমাত্র নিদর্শন, আমি তাকে কখনো হারাতে পারবো না। তুমি একটা ব্যবস্থা করো। ভাবলো তিন্নি। তারপর বলল, আমি এই হাসপাতাল থেকে বদল হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি, আমি সেখানেই থাকবো। তুই আমার সাথে চল। কিন্তু বাচ্চাটাকে কতদিন লুকিয়ে রাখতে পারবি? বর্ষা মৃদু স্বরে বলল, অভ্র ভাই না আসা পর্যন্ত। তিন্নি জোরে নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, আমি বাড়িতে সব সামলাচ্ছি। বর্ষা অনুকূলে থাকায় সবাই যেতে দিতে ইচ্ছুক হয়। বর্ষা ভাবছে তার প্রয়োজনীয় জিনিস কি নিয়ে যাবে। দিন বেশি নেই, আর মাত্র 7 দিন। 4 বছর পর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় অর্ণব। কাঁদেনি সে, হাঁটু বেঁকিয়ে উঠে বসলো। ময়লা তার পা স্পর্শ করেনি। সে আবার 2 পায়ে হাঁটা শুরু করে। রান্নাঘরে ঢুকে মিষ্টি গলায় ডাকলো, মা মা। বর্ষা পিছনে তাকালো, একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অর্ণব? অর্ণব 2 হাত বাড়িয়ে দিয়ে কোলে ওঠার জন্য। তারপর বলল, মা আমি খাবো। বর্ষা কোলে নিল, বলল, 2 মিনিট দাঁড়াও অর্ণব, এটা হয়েই আসছে। অর্ণবকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনে একটা গাড়ি দেখা গেল। তিন্নি ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো। বেল বাজানোর আগেই বর্ষা দরজা খুলে দিল, যদিও সে কিছুটা ভিজেই ছিল। তিন্নি অর্ণবকে কোলে তুলে নিল। তারপর বলল, গ্রামে দাদার অবস্থা খুব খারাপ, জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা তোকে আর আমাকে দেখতে চাই। অপূর্ব কল দিয়েছিল, তুই কি যাবি? যদি যেতে চাস তাহলে রেডি হয়ে আয়। তিন্নি কথা শেষ করলো। বর্ষা বলল, কি হয়েছে দাদার? আর আমরা দুজন যদি যাই তাহলে অর্ণব কার সঙ্গে থাকবে? এখানে কারোর কাছে রেখে যাবি? বর্ষা বলল, অর্ণব এখনো অনেক ছোট, তাকে একা রেখে থাকবো কি করে? তিন্নি বলল, ওখানে চলে চল, আমার এক বন্ধুর বাড়িতে রাখবো। তার 2টি সন্তানও রয়েছে। তাছাড়া বাড়িতে এখন অর্ণবদের কথা বলতে হবে। অভ্র ফিরে আসবে বলে মনে হয় না। কেন অভ্রের জন্য ওর পুরো শৈশব নষ্ট করছিস?
অর্ণবের অধিকার আছে তার সকল দাদা দাদি এবং খালা ও চাচাদের দ্বারা ভালোবাসা পাওয়ার। তাছাড়া আমার বিয়ের কথাও বলা বলি হচ্ছে। বর্ষা বলল, ওখানকার পরিস্থিতি আগে দেখব, বলার মতন পরিস্থিতি থাকলে বলবো। তিন্নি বর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, এখন রেডি হ। অর্ণব খুশি হয়ে বলল, আমি দাদার কাছে যাব। তিন্নির বন্ধু দেশে নেই, স্বামী সন্তান নিয়ে চলে গেছে বাহিরের এক দেশে। অনেকদিন যোগাযোগ না থাকায় তিন্নি তা জানতো না। বর্ষা তিন্নির উদ্দেশ্যে বলল, আপু তুমি হাসপাতালে যাও, আমি অর্ণবকে অহিতার বাড়িতে রেখে সোজা হসপিটালে চলে আসব। তুই আসতে পারবি তো? আমি কি তোর সাথে আসবো? আমি পারবো আপু, তুমি যাও। নূর ইসলাম মোটামুটি সুস্থ, তার গলায় একটি ছোট্ট অপারেশন করা হয়েছে। অপূর্ব ছোট্ট অপারেশনকে বাড়িয়ে বলেছে, কারণ বাড়ির সবাই চেয়েছিল বর্ষা বাড়িতে আসুক। সেই যে মেয়েটা গেল আর আসেনি। কখনো কখনো ভিডিও কলে কথা বলতো, কিন্তু সেটি 1 মিনিটের বেশি হতো না। অপূর্বর ওপর রেগে গেল তিন্নি। বেচারার ওপর আর রাগ করিস না তিন্নি। হঠাৎ একজন পুরুষের মৃদু কণ্ঠস্বর শুনে তিন্নি স্তম্ভিত হয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ফিরে তাকালো অভ্রর দিকে। তিন্নি বাড়ির সবার কাছ থেকে বিস্তারিত শুনল। অভ্র কাল রাতেই দেশে এসেছে, আর সেই দাদা নূর ইসলামকে গলার অপারেশনের জন্য বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। চাপা গলায় বলল তিন্নি, আমি একটা ফোন করব। সবার থেকে দূরে চলে গেল তিন্নি। বর্ষাকে কল দিল। যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে বর্ষা, অহিতা তার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণবকে অহিতার কোলে তুলে দেওয়া হলো। তারপর বর্ষা কিছু একটা বলে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে শুরু করলো। তারপর হঠাৎ কল এসে ফোনটা বেজে উঠল। তিন্নি কল দিয়েছে, সে হাসপাতালে গেছে। জরুরি ভেবে কল রিসিভ করে সে। তিন্নি বলল, বর্ষা, অভ্র আসছে। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বর্ষা। তারপর হঠাৎ একটি গাড়ি ধাক্কা মারে, নিথর হয়ে পড়ে আছে। রাস্তায় ভিড় জমলো। ফোনে সবার কথা শুনে তিন্নি ছুটে এলো। পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছে। রাস্তার লোকজন জানান যে মেয়েটির সদ্য দুর্ঘটনা ঘটেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষা জরুরি ওয়ার্ডে আছে। মাথায় ও হাতে আঘাত লেগেছে এবং অন্য কোনো ক্ষতি হয়নি। বর্ষা বিছানায় বসে আছে। তিন্নি একজন ডাক্তার, তাই সে নিজেও একবার চেক করলো। বাড়ির সবাই বর্ষাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে অভ্র। বর্ষার সামনে দাঁড়ানো সাহস নেই তার। অহিতা হাসপাতালের বাইরে আছে এবং অর্ণবকে কাঁদছে দেখে ভিতরে যায়। বাচ্চার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। 3 বছরের একটা ছেলে মা মা বলে দৌড়াচ্ছে। বিছানাটা অনেক উঁচু, অর্ণব উঠতে পারে না। তিন্নি অর্ণবকে বিছানায় উঠিয়ে দিল। ছোট্ট অর্ণব মায়ের বুকে আঁকড়ে ধরে। সবার মনে প্রশ্ন জাগে। পাপিয়া বেগম বলেন, এই ছেলেটা কে? আমার মেয়েকে মা ডাকছে কেন? তিন্নি আলতো করে চাচির কাঁধে হাত রাখলো। নরম গলায় বলল, তার নাম অর্ণব, সে বর্ষার ছেলে চাচি। তারা অবিশ্বাসের চোখে তাকালো। সবার প্রশ্ন, তার বাবাকে? বর্ষার বাবা শাহরিয়ার খান বলেন, বর্ষা কবে বিয়ে করেছে আর এই ছেলের বাবাকে? অভ্র আওয়াজ তুলল, স্পষ্টভাবে বলল, আমি। সবার গম্ভীর মুখ মুহূর্তেই নরম হয়ে গেল। অভ্র এগিয়ে গেল। বর্ষার চোখ ছলছল করছে। অর্ণবকে প্রথমবারের মতন তার বাবা কোলে নিল। বুকের সাথে মিশে যায় অর্ণব, যেন আকাশ এসে মিশে গেল মাটির সাথে। অভ্র চোখ ভিজে গেছে। সে একবার বর্ষার দিকে তাকালো। অভ্র খাটের একপাশে ছোট্ট একটু জায়গায় বসলো। অভ্রের চোখে কার্নিস থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল এবং সে বর্ষাকে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে ছেড়ে চলে গেছি, আর যাব না। দূর আকাশে চাঁদ জ্বলে, জ্যোৎস্না রাতকে আলোকিত করে। ছাদে যাওয়ার পথে বাতি চালিয়েছে বর্ষা। নিস্তব্ধ পায়ে হেঁটে এলো অভ্র। ডান পাশে দাঁড়িয়ে বলল, হানি। তার হৃদয় কেঁপে উঠল। ইচ্ছে না করলেও একবার শরীর কেঁপে উঠল। বর্ষা তাকালো। অভ্র বলল, আমার পিছনে অনেক শত্রু ছিল, তাদের সবাইকে শাস্তি দিতে এবং ফিরে আসতে 4 বছর লেগে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না আমাদের একটা অর্ণব আছে। তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো। বর্ষা তার তর্জনীটা অভ্র ঠোঁটে লাগলো এবং তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ালো। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল, অভ্র ভাই, আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। অভ্র অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। তারপর বুকে জড়িয়ে ধরে। বর্ষা অভ্রর বুকে বাঁ পাশে হাত রাখলো। বাধা দিয়ে বলল,
অর্ণব চলে আসবে। অভ্র ওকে জড়িয়ে ধরে আদরের সুরে বলল, কেউ আসবে না, আমি দরজায় ছিটকিনি দিয়ে আসছি। বর্ষার সাথে সাথে কয়েকটা কিল ঘুষি মারলো অভ্রর শক্ত বুকে। নরম গলায় বলল, বর্বর। অভ্র জোরে হেসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরল। সমাপ্ত।